তো প্রিন্সিপাল অফ অপারেশন এটার মধ্যে আমরা আহ, দেখতে চেষ্টা করব যে বেসিক কম্পোনেন্ট গুলা হচ্ছে রিং ফ্রেমে কি কি, এবং এই বেসিক কম্পোনেন্ট গুলি হচ্ছে কিভাবে একটা ইয়ার্ন তৈরি করতে সহযোগিতা করে, তাদের কাজ এবং তাদের ভূমিকা, এগুলি নিয়েই হচ্ছে আমরা এখানে কিছু কথা বলবো। সবার প্রথম আমরা হচ্ছে ডান দিকে একটা রিং ফ্রেমের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এই ডায়াগ্রামের মধ্যে টপ যেটা কম্পোনেন্ট নাম্বার 1, এটা হচ্ছে রোভিং ববিন। তো রোভিং ববিন তো আমরা সবাই চিনি, যেটা রোভিং ফ্রেমের হচ্ছে ডেলিভারি ম্যাটেরিয়াল, এবং রিং ফ্রেমের হচ্ছে ফিড ম্যাটেরিয়াল, যেটা এটাকে বলা হয় হচ্ছে রোভিং ববিন। তো এই রোভিং ববিনে আমরা যে একটা জিনিস খেয়াল করার মতো বিষয় হলো, রোভিং ববিনটা কিন্তু রিং ফ্রেমে মাথার উপরে রাখা, অর্থাৎ রিং ফ্রেমের ফিড ম্যাটেরিয়াল আলাদা কোনো ফ্লোর স্পেস দখল করে না। রোভিং ফ্রেমের কথাই চিন্তা করো, রোভিং ফ্রেমে কিন্তু ফিড ম্যাটেরিয়াল হচ্ছে স্লাইভার। তো সেই স্লাইভারের ক্যান কিন্তু আমি আলাদা মেশিনের পিছনে একটা জায়গা খরচ করে তারপরে সেখানে রাখতে হয়, কিন্তু রিং ফ্রেমের ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা আমাদের আছে যে মাথার উপরে হচ্ছে ফিড প্যাকেজটাকে রেখে দেওয়া যায়, আলাদা কোনো জায়গা খরচ হয় না। তো নাম্বার 1 হচ্ছে এই রোভিং ববিন। তারপরে হচ্ছে নাম্বার 2 রোভিং। রোভিং ববিন থেকে রোভিং বের হয়ে আসে, তো এটা নিয়ে আর কিছু কথা বলার নাই। 3 নাম্বার হচ্ছে ববিন হোল্ডার। অর্থাৎ এই যে রোভিং ববিন গুলিকে যে আমরা মাথার উপরে নিয়ে রেখে দিচ্ছি, তো এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে, আমরা কিভাবে রোভিং ববিন গুলিকে মাথার উপরে নিয়ে রেখে দিলাম? এখানে আমরা ববিন হোল্ডার কিছু আছে, সেই ববিন হোল্ডার গুলি হেল্প নিয়ে থাকি। তো এই ববিন হোল্ডার কিভাবে কাজ করে সেটা একটু আমি দেখাই। এই ভদ্রলোক একটা হচ্ছে রোভিং ববিন নিয়ে আসছে। এখন এই রোভিং ববিনটাকে উনি ববিন হোল্ডারে বসানোর চেষ্টা করবেন। আচ্ছা, এই যে আমরা দুই পাশ থেকে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা যে ডিভাইস দেখতে পাচ্ছি, প্রত্যেকটাই হচ্ছে এক একটা ববিন হোল্ডার। অর্থাৎ এইখানে আমি 6টা রোভিং ববিনকে পাশাপাশি রাখতে পারবো। তো এই ববিন হোল্ডারের মধ্যে তোমার এই যে নিচের দিকের যেই চকচকে কম্পোনেন্টটা, এই ভদ্রলোক হচ্ছে যে কম্পোনেন্টটা ধরে রেখেছেন, এটাকে বলা হয় হচ্ছে রিং। এই রিংটাকে যখন উপরে উঠানো হয় তখন দুইটা হুক বের হয়ে আসে, এখানে যেরকম দুইটা হুক বের হয়ে আসছে। হুম, এই আবার যখন হচ্ছে উপরে উঠানো হয় তখন আবার হুক দুইটা ভিতরে চলে যায়। অর্থাৎ এই রিংকে আমি যদি উপরে উঠাই তাহলে কখনো হুক বের হয়ে আসবে, আবার যদি উপরে উঠাই তাহলে হুকটা ভিতরে চলে যাবে। দুইটা হুক থাকে, যেমন এই যে এই রোভিং হয়, এই ববিন হোল্ডারটাতে দুইটা হুকই এখন বের হয়ে আছে। তো খেয়াল করি আমরা যে রিংটাকে উপরে উঠালে হুক বের হয়ে আসবে, আবার উপরে উঠালে হুকটা ভিতরে চলে যাবে। এই এই যে এখন যেমন হুক দুইটা বের হয়ে আছে, এই অবস্থায় যদি ববিনটা ববিন হোল্ডারে থাকতো তাহলে কিন্তু ববিনটা আটকায় যেত, এই হুকের কারণে নিচে পড়তে পারতো না। এখন সে ববিনটা ঝুলে আছে কারণ এখন হুক দুইটা বের হয়ে আছে। তাহলে আমাদেরকে যখন আবার পরবর্তীতে হচ্ছে ববিনটা খুলে নিয়ে আসার প্রয়োজন পড়বে, তখন আমি উপরের দিকে ধাক্কা দিলেই হয়ে যাবে। উপরের দিকে ধাক্কা দিলেই রিংটা উপরে উঠে যাবে এবং হুক দুইটা ভিতরে ঢুকে পড়বে, তখন প্যাকেজটা বের হয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের ববিন হোল্ডার। তো আমরা আমাদের এই ববিন হোল্ডারটা এখানে আছে, নাম্বার 3 দিয়ে আসলে এই ববিন হোল্ডারটাকে বোঝানো হয়েছে। তো 1 2 3 এইটুকু পরিষ্কার হয়ে গেল। 4 নম্বর হচ্ছে গাইড রেল। গাইড রেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে তোমার এই লাঠির মতো যে একটা রড দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের গাইড রেল। এটাই হচ্ছে গাইড রেল। গাইড রেলের দুইটা কাজ মূলত। প্রথম কাজটা বোঝার জন্য তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে রোভিংটাকে কিন্তু গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে আসা হচ্ছে। রোভিংটাকে এই গাইড রেলের পিছন দিক দিয়ে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, এই যে এটা রোভিং,
আর এটা হচ্ছে আমাদের গাইড রেলের পিছন দিক দিয়ে রোভিংটাকে নিয়ে আসা হলো। তো এর ফলে আসলে ২ টা কাজ হয়। একটা কাজ হচ্ছে রোভিং এর মধ্যে যে টেনশন ছিল সেই টেনশনটা হচ্ছে ঠিক থাকে। এই টেনশনটা হচ্ছে ঠিক থাকে। কারণ আমরা চাই যে রোভিংটা একটা ইউনিফর্ম টেনশন নিয়ে তারপরে হচ্ছে ড্রাফটিং জোনে প্রবেশ করুক। এই টেনশনটা হচ্ছে এখানে ঠিক থাকবে। আরেকটা কাজ যেটা, সেটা হয় হচ্ছে আ এরপরেই গাইড রেলের নিচে থেকেই কিন্তু ড্রাফটিং জোন শুরু হয়ে যায় রিং ফ্রেমের। যেমন এই যে এখানে এই অংশটা হচ্ছে ড্রাফটিং জোন এবং দেখে হয়তো বোঝা যাচ্ছে এই রিং ফ্রেমের ক্ষেত্রে ড্রাফটিং জোনটা কিন্তু আ ঠিক প্যারালাল না। অর্থাৎ এই আমাদের যেই ভূমির সমান্তরাল না। এটা কিন্তু ভূমির সাথে অ্যারাউন্ড 45 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল ফর্ম করে বাঁকা হয়ে থাকে ড্রাফটিং জোনটা। তো গাইড রেইলের ২য় কাজ হচ্ছে ১ম কাজ তো আমি বললাম যে উপযুক্ত পরিমাণ টেনশন ঠিক রাখা। ২য় কাজটা যেটা সেটা হচ্ছে আ যেই আমার যে ড্রাফটিং জোনটা অ্যারাউন্ড 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে আছে, আ আমার যখন যেই রোভিংটা আমি ফিড দিচ্ছি ড্রাফটিং জোনের ভিতরে, এই ফিড দেওয়াটাও যেন ওই অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে হয়। আমি বোঝাতে পারলাম কিনা? গাইড রেইলের ২ টা কাজ। যে রোভিংকে আমরা যখন গাইড রেইলের পিছন দিক দিয়ে নিয়ে আসি, তখন একটা সুবিধা যেটা হয় যে রোভিংটার মধ্যে একটা টেনশন তৈরি হয়। একটা ইউনিফর্ম টেনশন তৈরি হয়। এটা আমাদের প্রয়োজন। ২য় কাজ যেটা, এর ফলে রোভিংটা ড্রাফটিং জোন যেই 45 ডিগ্রি বা 60 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলে বাঁকা করা, সেই অ্যাঙ্গেলের সাথে ম্যাচ করে রোভিংটা হচ্ছে ড্রাফটিং জোনের ভিতরে প্রবেশ করে। এই ২ টা কাজ হচ্ছে আমাদের গাইড রেইল সার্ভ করে আরকি। এটাই হচ্ছে আমাদের গাইড রেইল। এইটা। ৫ নাম্বার হচ্ছে আমাদের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট। ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নাই। তোমরা যদি গত ক্লাসটা করে থাকো। কারণ একটা ড্রাফটিং জোনে কি কম্পোনেন্ট থাকতে পারে এটা নিয়ে কিন্তু বেশ বিস্তারিত আলোচনা আমরা করেছি। যদিও সেটা ছিল রোভিং ফ্রেমের জন্য এবং আম এবং হচ্ছে আনন্দের কথা হচ্ছে যে রোভিং ফ্রেমে আমরা ড্রাফটিং জোনের যে সমস্ত কম্পোনেন্ট সম্পর্কে জেনেছিলাম যেমন আ রোভিং ফ্রেমে আমরা কি দেখেছি? ড্রাফটিং জোনে কি কম্পোনেন্ট থাকে? যেমন টপ রোলার থাকে, বটম রোলার থাকে, তারপর হচ্ছে টপ অ্যাপ্রন থাকে, বটম অ্যাপ্রন থাকে। টপ অ্যাপ্রন এর জন্য লাগবে হচ্ছে আমার ক্রেডল, বটম অ্যাপ্রন এর জন্য লাগবে নোজ বার। তারপরে হচ্ছে টপ অ্যাপ্রন এবং বটম অ্যাপ্রন এর মধ্যে স্পেস তৈরি করার জন্য আমার লাগবে একটা স্পেসার। তারপরে হচ্ছে ফিড ম্যাটেরিয়াল প্রবেশের জন্য লাগবে হচ্ছে আমার একটা কনডেন্সার। এই সমস্ত কম্পোনেন্ট যেগুলি আমরা হচ্ছে রোভিং ফ্রেমে দেখেছি, সেই একই কম্পোনেন্ট গুলি কিন্তু আমাদের এখানে রিং ফ্রেমেও হচ্ছে পাওয়া যাবে। তো রিং ফ্রেমেও হচ্ছে আমরা ঠিক সেই কম্পোনেন্ট গুলি কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তো সেই দিক থেকে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের কাজও কিন্তু একই রকম হবে ঠিক আগেরটাই। পার্থক্য হচ্ছে আকৃতির পার্থক্য। রোভিং ফ্রেমের গুলো একটু আকৃতিতে বড় হয়, রিং ফ্রেমের গুলো একটু আকৃতিতে ছোট হয়। এছাড়া ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর আ সমস্ত কম্পোনেন্ট এবং সমস্ত কাজ একই। তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এর মধ্যে হচ্ছে তাহলে আমরা যেই ইয়েগুলো হবে, যে কম্পোনেন্ট গুলি হবে তাদের কাজ তো আমরা জানি সেটা হচ্ছে মাস পার ইউনিট লেংথ এর রিডাকশন। এবং আমাদের রিং ফ্রেমে আসলে ড্রাফটিং জোন কেন লাগবে? রিং ফ্রেমে ড্রাফটিং জোন প্রয়োজন যেই কারণে বা রিং ফ্রেমে ড্রাফটিং জোন প্রয়োজন যেই কারণে সেইটা হচ্ছে যেহেতু আমরা এখানে রোভিং থেকে আমরা একটা ইয়ার্ন এ কনভার্ট করব, সুতরাং অবশ্যই আমাদের তো একটা ড্রাফটিং জোন লাগবেই। তো ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট এটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট নাম্বার 5। আশা করি 1 থেকে 5 আমরা বুঝতে পারছি। কোন প্রশ্ন থাকলে করতে পারো 1 থেকে 5 এর মধ্যে। প্রশ্ন না থাকলে আমরা 6 এ চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা। তো আমি ধরে নিচ্ছি যে কারো কোনো প্রশ্ন নাই। টপিক নাম্বার 6 এ হচ্ছে চলে যাই। সেটা হচ্ছে আ ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড হবে কথাটা এস একটা বাদ পড়ে গেছে। তো ঠিকই ড্রাফট যদি আমি করি তাহলে রোভিং ফ্রেম থেকে যেই রোভিং ছিল, সেই রোভিংটা তো ড্রাফট হয়ে বের হয়ে আসবে। তো ড্রাফটিং জোন থেকে যেই ড্রাফটেড রোভিং টুকু বের হয়ে আসবে সেটা অবশ্য ড্রাফট হয়ে যাওয়ার পরে আর রোভিং এর মতো হবে না। সেটা দেখতে অনেকটা ইয়ার্ন এর মতো হবে। ওই ওই জিনিসটাকেই বলা হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। অর্থাৎ রোভিং ড্রাফট হয়ে আ ফাইবারের যেই চিকন ধারাটা বের হয়ে আসবে ড্রাফটিং জোন থেকে ওটাকেই বলা হচ্ছে ড্রাফটেড ফাইবার স্ট্র্যান্ড। তারপরে হচ্ছে নাম্বার 7 থ্রেড গাইড। থ্রেড গাইডটা আমরা দেখে আসি। এটা না দেখে বোঝাটা মুশকিল। এখানে আমি একটু বলে দিই কোনটা থ্রেড গাইড। এই যে এখানে।
আমি যেখানে তীর চিহ্নটা দিয়ে কার্সারটা দিয়ে রেখেছি এটাই হচ্ছে থ্রেড গাইড। আমরা দেখার জন্য একটা ভিডিওর হেল্প নেই। এখানে তোমরা হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ইউ শেপের একটা কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে। এই যে ১টা ২টা ৩টা ৪টা এখানে একটা ইউ শেপের কম্পোনেন্ট দেখা যাচ্ছে। এই ইউ শেপের কম্পোনেন্টের সামনেই একটা তোমার হচ্ছে গোলাকার গাইড আছে, যে এখানে আমি যেখানে কার্সারটা রেখেছি ঠিক এখানেই। এটাই হচ্ছে তোমার ইয়ার্ন গাইড। এই যে এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক তেমনি ভাবে এখানেও একটা ইয়ার্ন গাইড আছে। এবং হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করে ফেলো। একজন হাত তুলেছো, প্রশ্ন থাকলে করে ফেলো। আর এমনি এমনি হাত তোলার প্রয়োজন নাই। আচ্ছা, তো হচ্ছে যেই তোমার এগুলা হচ্ছে এক একটা গাইড। তো এই গাইডের পিছনে যে ইউ শেপের কম্পোনেন্ট সেটাকে বলা হয় হচ্ছে এই ইউ শেপের যে কম্পোনেন্ট আছে, এই ইউ শেপের কম্পোনেন্টটাকে বলা হয় সাপোর্টিং আর্ম। হ্যাঁ, অর্থাৎ আর সামনেরটা হচ্ছে ইয়ার্ন গাইড বা থ্রেড গাইড। তো সাপোর্টিং আর্ম এবং এই থ্রেড গাইড দুইয়ে মিলে এটাকে বলা হয় হচ্ছে ল্যাপেট। LAPPET। LAPPET এটাকে বলা হয় হচ্ছে ল্যাপেট। ল্যাপেটের দুইটা অংশ, একটা হচ্ছে পিছনের ইউ শেপ যেটা আছে সেটাকে বলা হয় সাপোর্টিং আর্ম, এবং সাপোর্টিং আর্মের সামনে যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে ইয়ার্ন গাইড। আচ্ছা, তো এই ইয়ার্ন গাইড যেটা, তো এই ইয়ার্ন গাইডেরও কিছু কাজ আছে, আমরা একটু পরে দেখবো। আপাতত আমরা ইয়ার্ন গাইডটাকে দেখে নিলাম। আহ এখন আমরা আবারও ফিরে যাচ্ছি। তো থ্রেড গাইড বলা হচ্ছে যে ইয়ার্ন গাইডটাকে। এরপরে ৩টা কম্পোনেন্ট বাকি: স্পিন্ডল, ট্রাভেলার এবং হচ্ছে রিং। স্পিন্ডলটা সম্পর্কে তো আমরা অনেক আগে থেকেই জানি, কারণ হচ্ছে রোভিং ফ্রেমেও আমরা দেখেছি যে স্পিন্ডল আছে। তো আমি একটু মনে করিয়ে দিই, রোভিং ফ্রেমের যে স্পিন্ডল ছিল তার কাজ ছিল রোভিং ববিনকে ঘুরানো। আমাদের নিশ্চয়ই মনে পড়ে রোভিং ফ্রেমে আমরা যদি রোভিংটাকে রোভিং ববিনের চারপাশে পেঁচাতে চাই তাহলে কিন্তু ওখানে যেটা ছিল যে ফ্লায়ারও হচ্ছে ঘুরতো, এবং ফ্লায়ার অর্থাৎ যেটা টুইস্টিং এলিমেন্ট সেটাও হচ্ছে ঘুরতো, এবং হচ্ছে রোভিং ববিনটাও কিন্তু ঘুরতো। তো রোভিং ববিন স্যার, হচ্ছে, আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। আচ্ছা এটা মনে হয় তোমাদের নেটওয়ার্কে সমস্যা হতে পারে। আমার দিক থেকে তো সব ঠিকই আছে। আমি আবারও রিপিট করি তাহলে বরঞ্চ কথাটা। স্যার, রেকর্ডিংটা তো ঠিক মতো হবে। উম হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং ইনশাল্লাহ ঠিক মতো হবে। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ, তারপর আমি একটু দুই এক লাইন পিছন থেকে হচ্ছে রিপিট করি। তো স্পিন্ডল নিয়ে কথা বলছিলাম আর কি, যে রোভিং ফ্রেমের ক্ষেত্রে আমাদের যেই হচ্ছে স্পিন্ডল আমরা ব্যবহার করে থাকি, স্পিন্ডলের আসলে কাজ কি ছিল? স্পিন্ডলের কাজ ছিল হচ্ছে রোভিং ববিনটাকে ঘুরানো। কারণ একটা প্রপার ওয়াইন্ডিং এর জন্য আমাকে ঠিক যেরকম হচ্ছে ফ্লাই যে ইয়ে ছিল আমাদের হচ্ছে যেই কি বলে ফ্লায়ার ছিল, ফ্লায়ারকেও যেরকম ঘুরতে হবে ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদের মেশিনের যেই রোভিং ববিনটাকেও ঘুরতে হবে। তো রোভিং ববিন তো হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেজ, কেবলমাত্র একটা প্লাস্টিকের প্যাকেজ। তো সে তো ঘুরতে পারবে না, তাকে আলাদা কোনো কম্পোনেন্ট ব্যবহার করে ঘুরাতে হবে। তো রোভিং ববিনকে হচ্ছে এই ঘুরানোর জন্য যে কম্পোনেন্ট আমরা ব্যবহার করেছিলাম, সেই কম্পোনেন্টটাই কিন্তু সেই কম্পোনেন্টটাকে আমরা বলি হচ্ছে স্পিন্ডেল। তো স্পিন্ডেল ঘুরে এই কারণেই আসলে প্লাস্টিকের প্যাকেজটাও ঘুরে। আমাদের রিং ফ্রেমের ক্ষেত্রেও কিন্তু তাই। এখানেও হচ্ছে আমাদের রিং ববিন যেটা থাকবে প্লাস্টিকের প্যাকেজ, এই রিং ববিনটাকে কিন্তু ঘুরাতে হবে। তো এই রিং ববিন তো একটা প্লাস্টিকের প্যাকেজ, সে নিজে তো আর ঘুরতে পারে না। তো তাকে ঘুরানোর জন্য একটা স্পিন্ডেলের হেল্প নেওয়া লাগবে, যেটা একটা ভার্টিক্যাল শ্যাফট। তো এখানেও আমরা একটা স্পিন্ডেলের হেল্প নিব। তো আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে স্পিন্ডেল গুলা দেখতে কিরকম হয়।
এখানে তোমরা হচ্ছে একটা মেশিনের ছবি দেখতে পাচ্ছ। এই যে সবুজ রঙের যে প্লাস্টিকের প্যাকেজ এটা হচ্ছে রিং ববিন এবং আ ৩ টা রিং ববিন তোমরা দেখতে পাচ্ছ এখানে। ৩ টা রিং ববিনের গায়ে হচ্ছে ইয়ার্ন আছে। তো যে সমস্ত প্যাকেজে রিং ববিন নাই যেমন ওই সমস্ত জায়গায় আমরা একটা এই যে চিকন একটা স্টেইনলেস স্টিলের একটা শ্যাফট দেখতে পাচ্ছি, ভার্টিক্যাল শ্যাফট এটা। ঠিক আছে? তো এটাই হচ্ছে একটা স্পিন্ডল। এবং এখানে কিন্তু স্পিন্ডল বলতে এই উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত পুরাটাই হচ্ছে আসলে স্পিন্ডলের অংশ। আমি একটু তীর চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত হচ্ছে স্পিন্ডল। উপর থেকে শুরু করে একদম হচ্ছে নিচ পর্যন্ত এই যে কম্পোনেন্ট এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পিন্ডল। তবে এখানে বিষয় হলো নিচের এই অংশটুকু কিন্তু হচ্ছে ঘুরে না। ঘুরে হচ্ছে কতটুকু অংশ সেটা আমি দেখায় দেই। আ একটা স্পিন্ডেলের মোটামুটি এইটুকু অংশ হচ্ছে ঘুরে। নিচের অংশটুকু ফিক্সড থাকে। এই নিচের অংশটুকু হচ্ছে ফিক্সড থাকে। উপরের অংশটুকুকে বলা হয় হচ্ছে স্পিন্ডল ব্লেড। এই স্পিন্ডল ব্লেডটুকুই ঘুরতে থাকে। তো এখানে আরো ৩ টা স্পিন্ডল ব্লেড দেখা যাচ্ছে। তার মানে এই ৩ টা স্পিন্ডল ব্লেড কিন্তু দেখা যাচ্ছে না। কারণ প্যাকেজকে আমি ওই স্পিন্ডল ব্লেডের উপরে বসায় রেখে দিছি। অর্থাৎ এই মেশিনে ৩ টা প্যাকেজ আছে। আরো ৩ টা প্যাকেজ আমি চাইলে বসাইতে পারবো। তো আশা করি স্পিন্ডল দেখতে কিরকম হয় সেটা তোমরা বুঝতে পারছো। তো মেশিন যখন আমি চালু করব তখন স্পিন্ডল ঘুরবে আর স্পিন্ডল যদি ঘুরে তাহলে এই প্যাকেজ গুলাও হচ্ছে ঘুরতে থাকবে। আচ্ছা তো স্পিন্ডল পর্যন্ত কারো প্রশ্ন থাকলে করতে পারো, করে ফেলতে পারো। আমি পরবর্তী কম্পোনেন্টে চলে যাচ্ছি। কারো প্রশ্ন থাকলে করে ফেলো। স্পিন্ডল আমরা বুঝলাম। বাকি রইলো যেটা একটা হচ্ছে ট্রাভেলার আর একটা হচ্ছে রিং। আমরা এই ভিডিওটাই হচ্ছে সামনে আগাচ্ছি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যদিও আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল এ এই আলোচনাটা নাই কিন্তু আ এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি। সেটা হচ্ছে এই ড্রাফটিং জোনের ঠিক নিচেই তোমরা একটা নীল রঙের এখানে একটা পাইপ দেখতে পাচ্ছ। এই যে এখানে একটা পাইপের মতো দেখা যাচ্ছে। তো এই পাইপটাকে বলা হয় হচ্ছে সাকশন পাইপ। সাকশন পাইপ। অর্থাৎ নাম শুনে বোঝা যাচ্ছে এখানে আসলে এয়ার সাকশন হতে থাকে। এই সাকশন পাইপটা একটা হচ্ছে সাকশন পাম্পের সাথে সংযুক্ত। যে সাকশন পাম্প হচ্ছে মেশিন চালু করলেই সেটা চালু হয়ে যায় এবং এটা সবসময় এয়ার সাকশন করতে থাকে। তো সাকশন পাম্পের এই শেষ মাথায় হচ্ছে এই সাকশন পাইপটা আছে এবং তোমরা খেয়াল করে দেখো যেখানেই একটা টপ রোলার, বটম রোলার সেখানেই হচ্ছে একটা ছোট্ট ছিদ্র। এটাকে আমরা বলি সাকশন স্লট বলতে পারি। তো যেখানেই হচ্ছে আমাদের আ এই রোলার আছে সেখানেই আমরা কিন্তু একটা সাকশন আমি একটু ১ মিনিট একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা তো এই সাকশন স্লট যেটা আমরা দেখতে পেলাম, সাকশন স্লটের হচ্ছে আ ক্ষেত্রে তো ওই যে আমি বললাম যে সাকশন পাম্পটা সবসময় হচ্ছে এয়ার সাকশন করতে থাকবে। সেই সাকশনটা কিন্তু এই জায়গা দিয়ে হতে থাকবে। এই সাকশন স্লট দিয়ে সবসময় হচ্ছে এয়ার সাকশন করা হয়। তো যখন আমাদের এখানে মেশিনকে আমরা হচ্ছে চালু করে দিলাম, যেমন এখানে কিন্তু এই ভদ্রলোক মেশিনটাকে চালু করে দিয়েছেন। এর আগের দৃশ্যটা আমরা একটু দেখে আসি। তো ম্যানুয়ালি হচ্ছে ১ম বার এই ড্রাফটিং জোনের মাঝখান দিয়ে রোভিংটাকে পাস করিয়ে দিতে হয় ১ম বার। তারপর এটা নিজে, নিজেই চলতে থাকবে। ড্রাফটিং জোনের পিছনে সবার আমি ওই সাকশন স্লট এর প্রসঙ্গে আসছি আবার।
তো এটাকে বলা হয় হচ্ছে কনডেন্সার। আমরা তো এর আগে রোভিং ফ্রেমেরও কনডেন্সার দেখেছি। তো সেই কনডেন্সার তো আকৃতিতে বড় ছিল। তো এখানে যেহেতু রিং ফ্রেমটা আকৃতিতে একটু ছোট, ড্রাফটিং জোনটা এবং ম্যাটেরিয়ালও আসলে ছোট। কারণ রোভিং ফ্রেমে আমরা স্লাইভার ফিট দিতাম, এখানে রোভিং ফিট দিচ্ছি। সুতরাং ড্রাফটিং জোন তো কিছুটা ছোট হতেই পারে। তো এখানে এই সাদা রঙের যে ডিভাইস এটাকে বলা হচ্ছে কনডেন্সার। এগুলা বটম রোলার। টপ রোলারটা উপরে উঠানো, টপ ওয়েটিং আর্মটা এজন্য টপ রোলার গুলো উপরে উঠানো। ১ম ১ম বার হচ্ছে ম্যানুয়ালি আমাকে এই কাজটা করতে হবে। যিনি ওয়ার্কার তিনি হচ্ছে ম্যানুয়ালি এই কাজটা করবেন। এখানে বটম অ্যাপ্রন দেখা যাচ্ছে যে কালো রঙের যে টেপটা দেখা যাচ্ছে সেটাই বটম অ্যাপ্রন। আর পিছনের এটা হচ্ছে আ পিছনের এটা হচ্ছে বটম রোলার। এই যে এটা হচ্ছে বটম রোলার যেটা স্টেইনলেস স্টিলের। কিন্তু বটম রোলারের সামনেই আরেকটা নাকের মতো বোচা একটা কম্পোনেন্ট আছে যেইটা। এটাকে বলা হয় হচ্ছে নোজ বার। এবং খেয়াল করে দেখো এই নোজ বারের ফলে হচ্ছে এই বটম অ্যাপ্রনটা কিন্তু আছে, টেনশনে আছে। তো এইটাকে বলা হয় পিছনেরটা হচ্ছে বটম রোলার, বটম রোলারের সামনে এটা যেটা ফ্রেম দেখা যাচ্ছে এই যে এইটা, এটাকে বলা হয় হচ্ছে নোজ বার। নোজ বার আমরা হচ্ছে বলেছিলাম মুখে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এটা হচ্ছে নোজ বার। রোভিং ফ্রেমের নোজ বারও একই রকম। হয়তোবা আকৃতিতে একটু বড় হবে এই আরকি। তো বটম রোলার যেরকম মেশিনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত থাকবে, নোজ বারটাও এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত থাকবে। তাহলে আমরা বটম রোলার, অ্যাপ্রন এবং নোজ বার এই ৩ টা দেখলাম। তো দেখি ভদ্রলোক কি করে। এই তিনি হচ্ছে এই সাকশন স্লট পর্যন্ত রোভিংটাকে আনলেন। এরপর টপ ওয়েটিং আর্মটা নিচে নামানো হচ্ছে। আটকে দেয়া হলো। এখন উনি মেশিনটাকে ছেড়ে দিবেন। মেশিনকে ছেড়ে দিলে কিন্তু তোমার হচ্ছে মেশিন চলতে থাকবে এবং এই যে দেখো এই রোলার কিন্তু ঘুরতে আরম্ভ করছে। রোলার কিন্তু ঘুরতে আরম্ভ করছে এবং রোলার যে ঘুরতেছে, তো এই রোলার ঘুরতে, ঘুরতে তার মানে কিন্তু এই রোলার গুলাও ঘুরতেছে। রোলার ঘুরলে কি হবে? রোভিংটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। রোভিংটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। এখন রোভিং সামনে আগাতে, আগাতে তো তার একসময় ড্রাফটিং জোন পার হয়ে বাইরের দিকে চলে আসার কথা। ড্রাফটিং জোন থেকে বের হয়ে হচ্ছে আকাশে বাতাসে ভাসতে থাকার কথা রোভিং এর ফাইবার গুলি। তা কিন্তু হচ্ছে না। কোন ফাইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? কারণ হচ্ছে নিচে এই সাকশন স্লট এর কারণে। সেই সাকশন যেই পাইপ, এই সাকশন পাইপের কারণে এই ঘটনাটা ঘটতেছে। তার মানে হলো এখন যে আমি মেশিন চালু করে দিয়েছি, এই রোভিং গুলা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। কিন্তু সামনের দিকে আগানোর পরে যেই তারা টপ আর বটম রোলার পার হয়ে সামনে চলে আসে, সাথে সাথেই তারা এই যে আমরা যে সাকশন স্লটটা দেখতে পাচ্ছি, এই সাকশন স্লটের ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে পড়ে মেশিনে একটা আলাদা চেম্বার আছে। মেশিনের ব্যাক সাইডে বা একেক মেশিন একেক জায়গায় থাকতে পারে। সাইডেও থাকতে পারে, ব্যাকে না থেকে। তো হচ্ছে এই সমস্ত ফাইবার গুলি সাকশন স্লট হয়ে ওই চেম্বারে গিয়ে জমা হয়ে যায়। হ্যাঁ? তো যার ফলে এই ড্রাফট হয়ে যাওয়া রোভিং গুলি তারা কখনোই আকাশে বাতাসে এদিক-সেদিক ভাসতে পারে না। তারা হচ্ছে সরাসরি এখন এই সাকশন স্লট হয়ে মেশিনে সেন্ট্রালি হচ্ছে যেখানে জমা হয়ে যাওয়ার কথা ওখানে গিয়ে তারা জমা হয়ে যাবে। তোমরা যদি একটু পরে খেয়াল করো তাহলে দেখবা ওই সাকশন স্লট এর দিকে তাকালে ফাইবার গুলি বোঝা যাবে যে ফাইবার গুলি যে চলে যাচ্ছে ভিতরে। যে এই জায়গাটায় খেয়াল করো। আমি আমি বুঝতে পারতেছি এইখানে। এই জায়গাটায় খেয়াল করো। ফাইবার যাচ্ছে। এই যে এখানে তো বোঝা যাচ্ছিলই স্পষ্ট। এই যে যাচ্ছে ফাইবার। হুম। তো ফাইবার গুলো এখান থেকে চলে যাচ্ছে। এখন আমরা হচ্ছে স্পিন্ডল দেখেছিলাম। আর বাকি রইল হচ্ছে আমাদের
ট্রাভেলার এবং রিং এই ২ টার সাথে পরিচিত হওয়া। ভদ্রলোকের হাতে দেখবা খুব ছোট্ট একটা ডিভাইস আছে। ওটাই হচ্ছে ট্রাভেলার। দেখো, এই যে। এখানে ভদ্রলোকের হাতে খুব ছোট্ট একটা ডিভাইস আছে। এটাকে বলা হয় হচ্ছে ট্রাভেলার। এবং এই ট্রাভেলারটাই আমাদের এখানে মূল হচ্ছে আ টুইস্টিং এলিমেন্ট। এখানে তোমরা একটা সাদা রঙের হচ্ছে গোল চাকতি দেখতে পাচ্ছ। এই যে স্টেইনলেস স্টিলের চিকচিক করছে। এই চাকতিটাকে বলা হয় হচ্ছে রিং। তোমরা তো আগে থেকেও রিং চিনো। এটাকেই বলা হচ্ছে রিং। আর রিং এর মাঝ বরাবর যেটাকে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্পিন্ডল। রিং এর মাঝ বরাবর এটাকে বলা হয় হচ্ছে স্পিন্ডল। তো এই পুরাটা গোল চাকতিটা হচ্ছে রিং, মাঝখানের এই লাঠিটা হচ্ছে স্পিন্ডল এবং এই ভদ্রলোকের হাতে হচ্ছে ট্রাভেলারটা ধরে রাখা। এই ট্রাভেলারটা ধরে রাখা। এই যে উনি ট্রাভেলারটা রিং এর উপরে পরিয়ে দিচ্ছেন। এখানে অল্প, অল্প দেখা যাচ্ছে। এই যে ট্রাভেলারটাকে পরিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে তো এখানে আমাদের যে ছোট্ট ডিভাইস এটাই হচ্ছে ট্রাভেলার। এই যে এখানে। এইখানেও একটা ট্রাভেলার আছে, যে এখানে একটা ট্রাভেলার, এটা একটা ট্রাভেলার। তো প্রত্যেকটা রিং এ আমাকে এরকম ট্রাভেলার বসাইতে হবে। স্যার ট্রাভেলারের কাজ কি স্যার? ট্রাভেলারের কাজ হচ্ছে টুইস্ট দেয়া। ফ্লায়ারের মতো ট্রাভেলারটাই হচ্ছে টুইস্ট দিবে। তোমার হচ্ছে তুমি ৳১.৫ কোটি দিয়ে মেশিন কিনে নিয়ে আসছো। কিন্তু যদি তোমার এই ট্রাভেলার না থাকে তাহলে কিন্তু টুইস্ট হবে না, ইয়ার্ন ও বানানো যাবে না। তো আমরা একটু দেখব যে ট্রাভেলার কিভাবে টুইস্ট দেয়। তো এখন ভদ্রলোক ইয়ার্ন প্রোডাকশন চালু করতে যাচ্ছেন। ওদিকে মেশিন কিন্তু আগেই চালু আছে এবং রোভিং গুলি ড্রাফট হয়ে ক্রমাগত সাকশন স্লট দিয়ে হচ্ছে জমা হচ্ছে মেশিনের ভিতরে। তো ইয়ার্নকে প্রোডাকশন শুরু করতে হলে আমাকে একটা আলগা ইয়ার্ন লাগবে। আলগা একটা ইয়ার্ন লাগবে। অর্থাৎ একটা বাড়তি ইয়ার্ন লাগবে আমার। তো দেখো কি করা হলো? ইয়ার্নকে প্রথমেই নিয়ে, এই কথাটা মনে রেখো, ইয়ার্নকে নিয়ে এই ট্রাভেলারের নিচে একটু ফাঁকা জায়গা থাকে। সেই ট্রাভেলারের ভিতরে ঢুকায় দেয়া হলো ইয়ার্নটাকে। এই যে এখন কিন্তু ইয়ার্নটাকে ট্রাভেলারের মধ্যে ঢুকায় দেয়া হলো। এবং স্পিন্ডল কিন্তু ঘুরতেছে, মনে রেখো। মেশিন কিন্তু আগেই চালু করা হয়ে গেছে। স্পিন্ডল ঘুরতেছে। কিন্তু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? আমাদের এই স্পিন্ডল আর আরপিএম কিন্তু যদি ইন্ডাস্ট্রিয়াল মেশিন হয়ে থাকে তাহলে অ্যারাউন্ড ১০,০০০, ১২,০০০, ১৫,০০০, ১৭,০০০ হতে পারে আরপিএম। তো যদি ল্যাপ টাইপ মেশিন হয় তাহলে কিছু কম হবে। ৫,০০০, ৬,০০০ এরকম হবে, ৭,০০০ এরকম হবে। তো ধরে নাও এটার আ আরপিএম হচ্ছে, মনে করো কত হবে? ধরে নাও ৬,০০০। তাহলেও কিন্তু সেকেন্ডে ১০০ বার। ১ সেকেন্ডে তার মানে এই স্পিন্ডলটা নিজ অক্ষের চারিদিকে ১০০ বার ঘুরে যাচ্ছে। তো আরপিএম কিন্তু অনেক বেশি। তো এই কারণে তাকে ঠিক আসলে চোখে দেখে বোঝা মুশকিল এটা যে ঘুরতেছে। তো তিনি ১ম এ যেটা করলেন, ইয়ার্নটাকে আ এই ট্রাভেলারের মাঝখান দিয়ে নিয়ে আসলেন এবং এখন ইয়ার্নের যে প্যাকেজ ছিল ওটাকে স্পিন্ডলের উপরে উনি বসায় দিবেন। স্পিন্ডল কিন্তু এখন ঘূর্ণায়মান। তাহলে এই যে যেই দৃশ্য আমরা দেখলাম, তাহলে হলো কি বিষয়টা? তাহলে স্পিন্ডল ঘুরতেছে, প্যাকেজও কিন্তু ঘুরতেছে এবং প্যাকেজ থেকে ইয়ার্নটা বের হয়ে ১ম এ ট্রাভেলারে যায়। ট্রাভেলার থেকে উপরের দিকে চলে আসে। এখন এই ইয়ার্ন গাইড এটা কাজে লাগবে। ইয়ার্ন গাইড এটা এখন কাজে লাগবে। এই ইয়ার্নটাকে ট্রাভেলার হয়ে এই ইয়ার্ন গাইডের ভিতরে ঢুকায় দেওয়া হবে। এই গাইডটাকে কিন্তু গাইডের ভিতর দিয়ে নিয়ে আসা হলো এবং ইয়ার্ন কিন্তু নিচে ট্রাভেলারে আটকানো, মনে রেখো। ট্রাভেলার তাহলে ইয়ার্নটা প্যাকেজ থেকে ট্রাভেলারে হয়ে ইয়ার্ন গাইড হয়ে তারপরে ড্রাফটিং জোনে আগায় যাচ্ছে। ইয়ার্নটাকে ড্রাফটিং জোনে ছেড়ে দেওয়া হবে। কেন ছেড়ে দেওয়া হবে? কারণ ড্রাফটিং জোনে আগে থেকেই হচ্ছে নতুন, নতুন ফাইবার যাচ্ছিল। আমি যদি এই ইয়ার্নটাকে এই ফাইবার গুলির সাথে সংযোগ তৈরি করে দিতে পারি তাহলে এই ইয়ার্নের সাথে ফাইবার গুলির একটা যোগাযোগ তৈরি হবে এবং ইয়ার্ন প্রোডাকশন শুরু হয়ে যাবে। যেহেতু এই ইয়ার্নের এক মাথায় প্যাকেজের গায়ে।
তখন এই ড্রাফটিং জোনের ফাইবারের সাথে ইয়ার্নের একটা টুইস্ট হবে এবং যার ফলে সমস্ত ফাইবারগুলি ইয়ার্নে পরিণত হয়ে প্যাকেজের গায়ে নিচে জমা হতে শুরু করবে। এজন্য আমি এই বাড়তি যে ইয়ার্নটা নিয়ে আসছি এই ইয়ার্নটাকে আমি হচ্ছে ড্রাফটিং জোনে ছেড়ে দিব। এটাকে বলা হয় পিসিং। PIECING, পিসিং, যার অর্থ জোড়া দেয়া। প্রথমবার তিনি ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়বার উনি সফল। তো এখন কিন্তু আর হচ্ছে ইয়ার্ন প্রোডাকশন শুরু হয়ে যাচ্ছে। দেখো এখন কিন্তু আর কেউ আম আ ওই সাকশন স্লটের ভিতরে ঢুকছে না। এখন এটা বাইরের দিকে চলে এসে প্যাকেজে চলে যাচ্ছে ইয়ার্নটা। এই খেয়াল করো। এই সাকশন স্লট ছিল, ইয়ার্ন এখন এদিক দিয়ে সোজা চলে আসতেছে। কেউ ওই সাকশন স্লটের ভিতরে যাচ্ছে না। আসলে এই সাকশন চেম্বারের কথা যেটা বললাম, এটার আসলে মূল উদ্দেশ্য এটা যে ইয়ার্ন চলতে, চলতে যদি ইয়ার্ন ব্রেক করে, এবং এটা খুব সাধারণ একটা ঘটনা। ইয়ার্ন যদি ব্রেক করে তখন আমি কিন্তু পুরা মেশিন বন্ধ করে দিব না। কারণ এখানে যদিও ৬ টা স্পিন্ডেল, আসলে কিন্তু আমাদের কমার্শিয়াল মেশিনে নাম্বার অফ স্পিন্ডেল অনেক বেশি। ১০০০ হতে পারে, ১২০০ হতে পারে, ১৮০০ ও হতে পারে। ১৮০০ র চেয়ে বেশিও হতে পারে। তো আমি যদি একটা ইয়ার্ন ব্রেক করার জন্য ১৮০০ টা স্পিন্ডেলের প্রোডাকশন বন্ধ করে দেই, তাহলে কিন্তু তোমাকে যদি ১ মিনিটও লাগে এটা ঠিক করতে, তাহলে ১ মিনিট ১৮৩২ টা স্পিন্ডেলের প্রোডাকশন বন্ধ ছিল। যদি ১ মিনিটে ২০ মিটার প্রোডাকশন হয় তাহলে ২০ ইনটু ১৮৩২ মিটার প্রোডাকশন কিন্তু আমার কম হচ্ছে ১ মিনিট বন্ধ রাখলেই। সুতরাং এটা কখনোই করা যাবে না রিং ফ্রেমে, যে একটা ইয়ার্ন যদি ছিঁড়ে যায় মেশিন চালু থাকবে। মেশিন চালু থাকবে। তো তখনই আসলো জিনিসটা। ওয়ার্কার এসে জোড়া লাগানোর আগ পর্যন্ত মেশিনটা চলতেই থাকবে, রোভিং লস হতেই থাকবে। কিন্তু রোভিং যেন ড্রাফটিং জোন থেকে বের হয়ে এসে বাইরে আকাশে বাতাসে ঘোরাফেরা না করে, অন্য কোথাও ফ্লাই হিসেবে যেন না উড়ে, ডাস্ট হিসেবে যেন না উড়ে, অন্য ইয়ার্ন বা রোভিং এর গায়ে যেন না লেগে যায়। এইজন্য সাকশন অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়েছে। যে ইয়ার্ন ব্রেক করবে আর রোভিং এর ফাইবার গুলি হচ্ছে তারা ওই বাতাসে না ভেসে সরাসরি সাকশন স্লট দিয়ে মেশিনে জমা হয়ে যাবে। এই জন্য আসলে মূলত এই সাকশন অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়েছে। আশা করি বোঝাতে পারছি যে কেন সাকশন অ্যারেঞ্জমেন্টটা দরকার। না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করো। তো এটা সাপোর্টিং আর্ম, সাপোর্টিং আর্মের সামনে ইয়ার্ন গাইড, এবং এই ইয়ার্ন গাইডটা কিন্তু ঠিক সে হচ্ছে স্পিন্ডেলের উপরে থাকে। ঠিক স্পিন্ডেলের অক্ষ বরাবর উপরে এই ইয়ার্ন গাইডটাকে বসানো হয়। ইয়ার্ন গাইডটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে সাপোর্টিং আর্মের কাজ। এবং এই সাপোর্টিং আর্ম এবং এই ইয়ার্ন গাইড এই দুটাকে একসাথে বলা হয় হচ্ছে ল্যাপেট। এই হচ্ছে আমাদের ইয়ার্নের ফরমেশন। তো আসলে তাহলে এখন বলি যে টুইস্ট কিভাবে হচ্ছে। ট্রাভেলার কিন্তু ইয়ার্ন যখন ঘুরতে শুরু করে, যেমন এখানে ইয়ার্ন যখন এই স্পিন্ডেল যখন ঘুরতে শুরু করবে তখন কিন্তু আমার হচ্ছে এই প্যাকেজটা ঘুরবে, এবং প্যাকেজ থেকে ইয়ার্ন বের হয়ে প্রথমেই কিন্তু ট্রাভেলারে যায়। তাহলে প্যাকেজ যদি ঘুরে সেই টানে টানে কিন্তু ট্রাভেলারও ঘুরতে থাকবে। এখন টুইস্ট হয় কিভাবে? অনেকটা এটা ফ্লায়ারের সাথে মিলে যায়। কারণ কি? কারণ হচ্ছে এখানে ইয়ার্নের এক প্রান্ত হচ্ছে উপরে ড্রাফটিং জোনে আটকানো এবং নিচের প্রান্তটা কিন্তু প্যাকেজের গায়ে আটকানো। অর্থাৎ ২ প্রান্তটাই ২ টা প্রান্ত এভাবে আটকানো। এই ২ টা প্রান্ত কিন্তু এভাবে আটকানো। এক প্রান্ত হচ্ছে নিচে প্যাকেজের গায়ে, এক প্রান্ত হচ্ছে উপরে ড্রাফটিং জোনে রোলারের সাথে। মাঝপথে ট্রাভেলার করে কি? সে তো রিং এর উপর দিয়ে ঘুরছে এবং ইয়ার্নটাকে আমি ট্রাভেলার হয়ে নিয়ে আসছি। তো ট্রাভেলার যখন ঘুরে, ট্রাভেলারটা হচ্ছে ইয়ার্নটাকে সাথে নিয়ে এরকম চারপাশে ঘুরতে থাকে। উপরে নিচে কিন্তু ফিক্স করে ধরে রাখা। এর মাঝখানে হচ্ছে ট্রাভেলার যেটা করবে সে হচ্ছে ইয়ার্নটাকে ধরে এভাবে চারপাশ দিয়ে, রিং এর চারপাশ দিয়ে ঘুরায় নিয়ে আসবে। ট্রাভেলারের এই একেকটা ঘূর্ণন ইয়ার্নের মধ্যে একেকটা টুইস্ট হচ্ছে তৈরি করে। সুতরাং আমরা যদি চিন্তা করি রিং এর মধ্যে এই টুইস্টিং এলিমেন্টের নাম কি? সেটা হচ্ছে ট্রাভেলার। আর রোভিং ফ্রেমের মধ্যে হচ্ছে যে টুইস্টিং এলিমেন্ট আমরা দেখতে পাই রোভিং ফ্রেমের এই টুইস্টিং এলিমেন্ট যেটা সেটার নাম হচ্ছে ফ্লায়ার। রোভিং ফ্রেমে ফ্লায়ার যে ভূমিকা পালন করে, আমাদের এখানে এটাও কিন্তু ঠিক সেই একই ভূমিকা পালন করবে। তো এ হচ্ছে মোটামুটি আমাদের বেসিক কম্পোনেন্ট গুলি। আরেকটা হচ্ছে কম্পোনেন্টকে এখানে আমাদের চিনায় দেওয়া জরুরি। সেটা হচ্ছে তোমাদের নিশ্চয়ই মনে পড়ে আমাদের রোভিং ফ্রেমে একটা তোমার হচ্ছে ববিন রেইল ছিল। কারণ রোভিং ফ্রেমে তো হচ্ছে পুরা প্যাকেজ জুড়ে আমি যদি আমাদের রোভিং ওয়াইন্ডিং করতে চাই,
তাহলে তো হচ্ছে কাউকে না কাউকে উপরে নিচে উঠানামা করা লাগবে। তো রোভিং ফ্রেমের ক্ষেত্রে যেটা ছিল, ফ্লায়ার হচ্ছে তার জায়গায় ফিক্স ছিল। তো প্যাকেজগুলোকে উপরে নিচে উঠানামা করানোর জন্য একটা ববিন রেল ছিল। সেই ববিন রেল যদি উপরে উঠতো তাহলে প্যাকেজ উপরে উঠতো, সেই ববিন রেল যদি নিচে নামতো তাহলে প্যাকেজ নিচে নামতো। এইরকম ছিল হচ্ছে ব্যবস্থা। কিন্তু আমাদের এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওই ধরনের কিন্তু একটা রেল আছে। তবে সেটা হচ্ছে এই যে এই ফ্রেমটা, এই যে এই ফ্রেমটা দেখতে পাচ্ছি, এই ফ্রেমটা, এই অ্যাশ কালারের ফ্রেমটা, যেই ফ্রেমে রিং বসানো, হ্যাঁ, এই ফ্রেমের সাথে রিং বসানো আছে। এই ফ্রেমটার নাম হচ্ছে রিং রেইল। রোভিং ফ্রেমে ছিল হচ্ছে ববিন রেইল, কারণ ওই রেইলের মধ্যে সব ববিন ছিল। আর এখানে কিন্তু আমরা প্যাকেজকে উঠানামা করাই না, আমরা এখানে হচ্ছে রিং গুলিকে উঠানামা করাই, যে এটা রিং রেইল। এই পুরা ফ্রেমটাই হচ্ছে মেশিনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটা ফ্রেম থাকবে। এই ফ্রেমের মধ্যে সব হচ্ছে রিং গুলা অ্যাটাচ করা। এই যে এই রিং গুলি কিন্তু হচ্ছে সব এই ফ্রেমের সাথে অ্যাটাচ করা, তাহলে রিং রেল উপরে উঠবে এবং রিং রেল নিচে নামবে, যার ফলে হচ্ছে উপর থেকে নিচে সমস্ত জায়গার মধ্যে ইয়ার্ন গুলি পেঁচানো হবে। আশা করি তোমাদেরকে রিং রেলের কাজটা বুঝাতে পারলাম। তো এই হচ্ছে আমাদের রিং রেল। এগুলো হচ্ছে আমার রিং ববিন। এই প্যাকেজটাই লাল রঙের যে প্যাকেজ, এটাই হচ্ছে রিং ববিন। আর এ হচ্ছে আমাদের রিং। রিং এর মধ্যে আর ট্রাভেলার থাকে, ছোট্ট একটা ট্রাভেলার। ব্যাস, এগুলি মোটামুটি আমাদের হচ্ছে প্রয়োজনীয় কম্পোনেন্ট। এখানে কিন্তু ইয়ার্ন চলছে, কিন্তু এই ইয়ের পরে ইয়ার্ন গাইডের পরে আর তাদেরকে দেখা যাচ্ছে না, এত দ্রুত গতিতে হচ্ছে প্রোডাকশন চলতে থাকে, এই জন্য দেখতে কষ্ট হচ্ছে আর কি। কিন্তু প্রোডাকশন চলছে। এবং ড্রাফটিং জোনের রোলারগুলির দিকে খেয়াল করো, ব্যাক রোলারটা সবচেয়ে আস্তে ঘুরছে, মিডল রোলারটা তার চেয়ে একটু বেশি, ফ্রন্ট রোলারটা তার চেয়ে অনেক বেশি জোরে ঘুরছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা রিং ফ্রেমের বেসিক কম্পোনেন্ট। আচ্ছা, তো এখান থেকে আমাদের মোটামুটি হচ্ছে বেসিক কম্পোনেন্ট গুলি নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো রিং ফ্রেমের এই ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার স্পিন্ডেল গুলা পার মিনিটে কতবার ঘুরে? 1800 বার বললেন? না না, কমার্শিয়াল মেশিনে হচ্ছে মোটামুটি 15,000, 16,000, 18,000 ঘুরতে পারে, 18,000, 15,000 এরকম। আর স্যার এটা আমাদের ল্যাব পার টাইপ ঘন্টায় মেশিনে না মিনিট? পার মিনিট, আরপিএম। পার মিনিটে 15,000, 18,000? জি জি। আর যেটা আমাদের ল্যাব টাইপ মেশিনে একটু কম হয়, 6,000, 7,000 হয় ল্যাব টাইপ মেশিনে, যেমন আমাদের ল্যাবের মেশিনে 5,000 হয়। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, তোমাকেও ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নয়তো আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। স্যার প্রথম তিনটা স্যার একটু বুঝান তো স্যার, আমার নেটের রিং রিলের কাজটা আরেকবার একটু বোঝাবেন। একটা প্রশ্ন হচ্ছে প্রথম তিনটা। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা কি বললে? স্যার রিং রিলের কাজটা। রিং রেলের কাজ। আচ্ছা
তো প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে প্রথম ৩টা কম্পোনেন্টকে একটু বুঝায় দেওয়া। তো রোভিং ববিন হচ্ছে এই যে প্যাকেজটা সেটাই হচ্ছে রোভিং ববিন। এটা হচ্ছে রিং ফ্রেমের ফিট প্যাকেজ কিন্তু রোভিং ফ্রেমের ডেলিভারি প্যাকেজ। এটা হচ্ছে রোভিং ববিন। তো রোভিং ববিনের মধ্যে রোভিং পেঁচানো থাকে। তো এটা হচ্ছে এই যে ২ নাম্বার রোভিং। আর ৩ নাম্বার হচ্ছে ববিন হোল্ডার। ১ আর ২ তে কিছু বোঝার নাই, এটা তুমি আগে থেকেই জানো। ৩ নাম্বার হচ্ছে ববিন হোল্ডার। এই যে আমি রোভিং ববিনটাকে মাথার উপরে রেখে দিলাম, তো কিভাবে আসলে ঝুলায় রাখলাম মাথার উপরে? সেটা হচ্ছে এই ববিন হোল্ডারের হেল্প নিয়ে। তো ববিন হোল্ডারটা একটু দেখে আসি তাহলে। তো দেখলে সুবিধা হবে। তো এই যে ভদ্রলোকের হাতে যে কম্পোনেন্টটা আছে এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা। এই ৬ টাই হচ্ছে একেকটা ববিন হোল্ডার। এবং এই ববিন হোল্ডারের মধ্যে এখানে যে কম্পোনেন্টটা আছে, ভদ্রলোকের হাতে যে কম্পোনেন্টটা ধরা কিংবা এখানে যেটা চিকচিক করতেছে এটাকে বলা হয় রিং। তো এই ববিন হোল্ডারের রিংটাকে উপরে উঠালে এই হুক হুক বের হয় যে এখানে একটা হুক বের হইছে, এখানে একটা হুক বের হইছে। যে এটার মতো এটাও একটা হুক, এটা একটা হুক। এই হুকগুলা বের হয়ে থাকার কারণে প্যাকেজটা পড়ে যায় না। আবার যখন এই রিংটাকে উপরে উঠানো হবে, হুক ২ টা ভিতরে ঢুকে যায়। যেমন এখন আর প্যাকেজটা পড়বে না। কেন? কারণ রিংটাকে উপরে ধাক্কা দেওয়ার ফলে হুক ২ টা বের হয়ে আসছে এবং হুক ২ টা হচ্ছে প্যাকেজটাকে ধরে রাখছে। ঠিক আছে? তো এটা হচ্ছে ববিন হোল্ডারের কাজ। পরবর্তীতে এটাকে খুলবো কেমন করে? উপরের দিকে ধাক্কা দিলেই হচ্ছে হুক ২ টা ভিতরে চলে যাবে, প্যাকেজটা চলে আসবে। আশা করি ১, ২, ৩ এটা বোঝা গেছে। এরপরের প্রশ্ন ছিল হচ্ছে যে আমাদের রিং রেলের কাজটা কি? এটা আসলে আমাদের রোভিং ফ্রেমের ববিন রেলের কাজটাই হচ্ছে রিং রেল করে থাকে। যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা এই নিচের ফ্রেমটাই হচ্ছে রিং রেল। যেই ফ্রেমের মধ্যে রিং বসানো। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা এই যে রিংগুলি বসানো আছে, এই রিংগুলি যেই ফ্রেমে আছে সেটাই হচ্ছে রিং রেল। রিং রেলটা ক্রমাগত হচ্ছে উপরে উঠে এবং রিং রেলটা হচ্ছে মেশিন যখন চলে সাথে নিচে নামে। নয়তো কি সবাই যদি যার জায়গায় স্থির থাকে, তাহলে এই উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত ইয়ার্ন পেঁচানোর তো আর কোনো সুযোগ থাকবে না। তো রিং রেলটা ক্রমাগত উপরে উঠে এবং ক্রমাগত নিচে নামে, যার ফলে উপর থেকে নিচ পর্যন্ত একটা পারফেক্ট ওয়াইন্ডিং আমরা পেয়ে যাই। আশা করি রিং রেলের কাজটা বুঝতে পারছো। না বুঝতে থাকলে আবার বলো। কিংবা ১ থেকে ৩ যে প্রশ্ন করছিলে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা। আর কারো প্রশ্ন থাকলে করতে পারো। নয়তো আমরা পরবর্তী টপিকের দিকে চলে যাই। আমরা হচ্ছে ১, ২, ৩, ৪ এই ৪ পর্যন্ত আমাদের হয়ে গেছে রিং ফ্রেমের। ডিজাইন কনসেপ্ট এটাও আসলে আমাদের পড়া হয়ে গেছে। নতুন করে পড়ার কিচ্ছুই নেই। কারণ হচ্ছে ডিজাইন কনসেপ্টস ইন দ্য স্ট্রাকচার অফ ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ আমি আজকে ক্লাসের শুরুতেই বলে দিছি ঠিক রোভিং ফ্রেমের মধ্যে যেই হচ্ছে কম্পোনেন্ট গুলি ছিল, আমাদের রিং ফ্রেমের মধ্যেও একই কম্পোনেন্ট গুলি আছে এবং তাদের কাজও একই। শুধুমাত্র পার্থক্য হচ্ছে আকৃতিতে ছোট, আকৃতিতে একটু বড়। এছাড়া আর বিশেষ তেমন কোনো পার্থক্য নাই। কম্পোনেন্ট গুলা সেইম, কাজও সেইম। তাই হিসাবে আমাদের আসলে রোভিং ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট পড়ার মাধ্যমে রিং ফ্রেমের ড্রাফটিং অ্যারেঞ্জমেন্টও পড়া হয়ে গেছে। তো টপিক নাম্বার ৫। তো সেই হিসাবে এটাও আমাদের হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে পড়বো কোনটা পড়বো? টপিক নাম্বার ৬ টা আমরা একটু পড়ে আসি। শোর হার্ডনেস অ্যান্ড হার্ডনেস সিলেকশন ইন টপ রোলার্স। এই যেমন হচ্ছে ড্রাফটিং অ্যারেঞ্জমেন্ট, তো টপ রোলার, বটম রোলার আমরা তো আসলে জানি। তো এই পিছনে যেটা এটা হচ্ছে কনডেন্সার, তোমাদের মনে পড়ছে হয়তো। তারপরে যে অ্যাপ্রন আঁকা, এই বেল্ট একটা আঁকা হয়েছে, টপ অ্যাপ্রন, বটম অ্যাপ্রন। এটা হচ্ছে আমাদের ক্রেডেল, টপ অ্যাপ্রনকে টেনশনে রাখার জন্য। এটা হচ্ছে আমাদের নোজ বার, বটম অ্যাপ্রনকে টেনশনে রাখার জন্য।
স্পেসার তো আর ওইভাবে আসলে ছবি এঁকে দেখানো মুশকিল, এজন্য স্পেসার নাই, কিন্তু এখানেও একই জিনিস থাকবে। যেমন এখানেও কিছু একটা ছবি দেওয়া আছে, টপ রোলার। বি দিয়ে বোঝানো হচ্ছে টপ রোলার, এ দিয়ে বোঝানো হচ্ছে বটম রোলার। সবার উপরে থাকে হচ্ছে ওয়েটিং আর্ম, যেটা চাপ দিয়ে প্রেসার দিতে হয়। আর অ্যাপ্রন তো এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, নাম্বার ই হচ্ছে অ্যাপ্রন। তো এগুলি নিয়ে আমাদের খুব মানে লম্বা আলোচনা হয়ে গেছে আগেই। আমরা এখন কথা বলবো হচ্ছে এটা, সিলেকশন অফ রোলার হার্ডনেস, এটা নিয়ে আমরা কথা বলবো। এখন এই যে একটা ড্রাফটিং জোনের মধ্যে এই রিং ফ্রেমে কিন্তু আমরা সবসময় 3/3 ড্রাফটিং জোন ব্যবহার করি। রিং ফ্রেম মেশিনে আমরা সবসময় 3/3 ড্রাফটিং জোন ব্যবহার করি। এই 3/3 ড্রাফটিং জোন ব্যবহার করা আহ, এবং রোভিং ফ্রেমে আমরা 4/4 ব্যবহার করি। যদিও আমাদের হচ্ছে বইয়ের মধ্যে রোভিং ফ্রেমেও একটা 3/3 ড্রাফটিং জোন মনে হয় দেয়া আছে, কিন্তু আমরা বেশ কিছু বছর ধরেই সব রোভিং ফ্রেমে হচ্ছে আমরা ব্যবহার করে যাচ্ছি হচ্ছে এই ইয়েগুলা, কি বলে 4/4 ড্রাফটিং জোন গুলি হচ্ছে আমরা ব্যবহার করে যাচ্ছি। তো এই 4/4 ড্রাফটিং জোন যখন আমরা ব্যবহার করি, তখন আসলে যেটা হচ্ছে যে রোভিং ফ্রেমে আমরা করি 4/4, কিন্তু রিং ফ্রেমে আমরা সবসময় 3/3 করি। তো এই রোলার গুলি যে আমরা বসাচ্ছি এর মধ্যে বটম রোলার গুলিতে হচ্ছে সরাসরি স্টেইনলেস স্টিল, কিন্তু টপ রোলার গুলির মধ্যে কিন্তু হচ্ছে আমরা আগেও কথা বলেছি যে ওগুলোর মধ্যে রাবার কোট করা থাকে, অর্থাৎ রাবার দিয়ে কোটিং করা থাকে টপ রোলার গুলি। ভিতরে ঠিকই স্টেইনলেস স্টিলের পোর্শন থাকে, কিন্তু উপরে হচ্ছে থাকে রাবার কোটিং। এটা আমাদের এখানে দেখানো হয়েছিল ভিডিওর মধ্যে, তোমরা কেউ খেয়াল করেছো কিনা এটা একটা প্রশ্ন। তারপর আমি দেখিয়ে দিই। আচ্ছা, কোন এক কারণ হচ্ছে হ্যাং করছে এটা, তাহলে এটা থাকুক, পরে দেখাবো, পরে এটা নিয়ে দেখাবো না। তো টপ রোলার হচ্ছে রাবার কোটেড থাকে। তো রাবার কোটেড হওয়ার কারণে এখানে একটা বিষয় আছে যে আমরা যে রাবারের কোটিংটা ব্যবহার করব, সেই রাবারের কোটিংটা হচ্ছে হার্ডনেস কত হবে বা সফটনেস কত হবে। এই রাবারের যে কোটিং ব্যবহার করব সেটার একটা সফটনেস বা হার্ডনেস এর স্কেল আছে। ওটাকে সফটনেস না বলে হার্ডনেসই বলা হয়, যে রাবার কোটিং যেটা আমরা ব্যবহার করব সেই রাবারের হচ্ছে সফটনেস বা হার্ডনেস কত হবে, এটাকে হার্ডনেসই বলা হয়। তো এই হার্ডনেস এর একটা স্কেল আছে, এটাকে বলা হয় শোর এ হার্ডনেস। স্কেলটার নামই হচ্ছে শোর এ। আমরা যেরকম মিটার দিয়ে লেংথ মাপি, ঠিক তেমনি ভাবে শোর এ, শোর স্কেল দিয়ে হচ্ছে এটার হার্ডনেস কে মেজার করা হয়। তো হার্ডনেস মেজার করার ক্ষেত্রে আসলে এটা কেন আমি এই কথাটা বললাম যে কেন আমাদের হার্ডনেস মেজার করতে হবে, সেটা নিয়ে আমি একটু কিছু কথা বলবো। আসলে এই জন্যই এই টপিকটা নিয়ে আসা, সেটা হচ্ছে ড্রাফটিং জোনের ক্ষেত্রে আহ, এই যে তিন সেট রোলার আমরা দেখতে পাচ্ছি, এক একটা রোলারের এখানে কিন্তু ভূমিকা আমরা এক এক রকম প্রয়োজন আমাদের। কি জন্য এই কথাটা বললাম, নিশ্চয়ই তোমরা জানো যে ড্রাফটিং জোনের হচ্ছে পিছন থেকে সামনে যত বেশি যাওয়া যাবে, এটা তো ব্যাক, পিছনের দিকে, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট, ততই কিন্তু পিছনের দিকে হচ্ছে রোলারের গতি কম থাকে, এবং যত সামনে আগানো হয় রোলারের গতি কিন্তু তত বেড়ে যায়। এবং একই সাথে পিছনের দিকে কিন্তু ফাইবারের সংখ্যা বেশি থাকে। যতই সামনের দিকে যাওয়া হয়, যতই ড্রাফট করা হয়, ততই কিন্তু ফাইবারের সংখ্যা কমে যায়, এটাও আমরা জানি। আর তার মানে হচ্ছে ড্রাফটিং জোনে আমরা যতই ব্যাক রোলার থেকে ফ্রন্ট রোলারের দিকে আগাই, ততই হচ্ছে আমাদের ফাইবারের সংখ্যা কমে যায়, কিন্তু তোমার হচ্ছে রোলারের গতি বেড়ে যাচ্ছে। ব্যাক রোলারে হচ্ছে ফাইবারের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু ব্যাক রোলারের গতি সবচেয়ে কম। আর ফ্রন্ট রোলারে গেলে ফাইবারের সংখ্যা সবচেয়ে কম, কিন্তু গতি সবচাইতে বেশি। তো এরকম যখন হয় তখন যেটা হচ্ছে যে তাহলে পিছনে যেহেতু ফাইবারের সংখ্যা অনেক,
কিন্তু গতি কম, তাহলে ফাইবারের মুভমেন্টও কিন্তু ব্যাক রোলারে কম থাকে। আর সামনের রোলারে যেহেতু ফাইবারের গতি অনেক বেশি, আবার ফাইবারের সংখ্যাও কম, তাহলে সামনের দিকে গেলে কিন্তু ফাইবারের মুভমেন্টও অনেক বেড়ে যায়। তো পিছনের দিকে যেহেতু ফাইবারের মুভমেন্ট হচ্ছে কম, সুতরাং পিছনে কিন্তু আমাদের হচ্ছে ফাইবারের উপরে গাইডেন্স কিছুটা কম হলেও চলবে। কিন্তু সামনের দিকে যেহেতু ফাইবারের মুভমেন্ট অনেক বেশি, সামনের দিকে কিন্তু আমাদের গাইডেন্স খুব বেশি হওয়া দরকার, কম করার কোনো সুযোগ নাই। এই ফাইবারের উপরে গাইডেন্সের সাথে আমাদের রোলারের হার্ডনেসের সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে আমার এই টপ রোলারের হচ্ছে হার্ডনেস যত বেশি হবে, টপ রোলার যত হার্ড হবে, ফাইবারের উপরে রোলারের গাইডেন্স তত কমে যাবে। এবং আমাদের টপ রোলারের হার্ডনেস যত কম হবে, অর্থাৎ টপ রোলারের রাবার কোটিংটা যত সফট হবে, যত রোলার যত সফট হবে টপ রোলার, ততই হচ্ছে ফাইবারের উপরে তার গাইডেন্স বৃদ্ধি পাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কোনটা সুবিধাজনক? সুবিধাজনক ফাইবারের গাইডেন্সের হিসাব করলে অবশ্যই সফটওয়্যার রোলারটা সুবিধাজনক, যেহেতু সফটওয়্যার রোলারের ফাইবার গাইডেন্স বেশি এবং ড্রাফটিং জোনে আমার কিন্তু ফাইবার গাইডেন্সটা খুব দরকার। এবং হার্ডার রোলারের কিন্তু হচ্ছে গাইডেন্সটা, হার্ডার রোলারের কিন্তু গাইডেন্সটা কম, যেটা একটা সমস্যা। কিন্তু হার্ডার রোলারের সুবিধা হচ্ছে হার্ডার রোলারটার তোমার হচ্ছে তাদের লংজিভিটি বেশি, অর্থাৎ এটা ক্ষয় হয় কম। রাবার কিন্তু ফাইবারের সাথে ক্রমাগত ফ্রিকশনের কারণে ক্রমাগত এটা ক্ষয় হতে থাকে এবং ক্ষয় হতে হতে সেটা একসময় ব্যবহার করার অনুপযুক্ত হয়ে যায়। সফটওয়্যার রোলার যদি হয় তাহলে তার সুবিধা যেমন আছে যে সে ফাইবারকে বেশি গাইড করতে পারে, ঠিক তেমনি ভাবে সফটওয়্যার রোলারের সমস্যা হচ্ছে সফটওয়্যার রোলার ক্ষয় হয়ে যায় খুব বেশি। এখন আমরা যখন একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে রোলার বসাতে চেষ্টা করব যে কত হার্ডনেসের রোলার আমরা ব্যবহার করব ড্রাফটিং জোনে, তখন আমরা কোনটাকে প্রাধান্য দিব? অবশ্যই কিন্তু আমরা চাইবো যেন সামনে পিছনে সব জায়গায় হার্ডার রোলার থাকে। কেন চাইবো? কারণ হার্ডার রোলার টিকে বেশি, আমার পয়সা বাঁচবে। তো আমরা চাইবো যে ব্যাকে, মিডলে, ফ্রন্টে সব জায়গায় যদি পারতাম তাহলে আমরা হার্ডার রোলার বসায় দিতাম। কিন্তু আসলে এই কাজটা আমরা করতে পারবো না। কেন পারবো না? কারণ এইটা ব্যাক জোনে আমরা কেবলমাত্র হার্ডার রোলার বসাইতে পারবো। যেহেতু ব্যাক জোনে ফাইবারের গাইডেন্স কম হলেও আমাদের চলে। কিন্তু যতই সামনের দিকে আগাবো, মিডল কিংবা একবারে ফ্রন্ট রোলারের কথা চিন্তা করো, ফ্রন্ট রোলারের ক্ষেত্রে কিন্তু ফাইবারের গাইডেন্স খুব বেশি দরকার। কারণ কি? কারণ আমরা আগেই বলেছি যে ফাইবারের সংখ্যা কম, রোলারের গতি বেশি, গাইডেন্স খুব বেশি দরকার। ফ্রন্ট রোলারে কিন্তু তখন আমরা ওই লংজিভিটি বাড়ানোর জন্য হার্ডার রোলার ব্যবহার করার কোনো সুযোগ নাই। আমাকে অবশ্যই হচ্ছে তখন সামনের দিকে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে, যদিও সেটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। এই অসুবিধাকে মাথায় রেখেও আমাকে সামনের দিকে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। তাহলে সামারি হচ্ছে যেটা, যে আমরা ড্রাফটিং জোনের ব্যাক ব্যাক টপ রোলারে হার্ডার রোলার ব্যবহার করতে পারবো, কিন্তু যতই সামনে আসবো ততই আমাকে ক্রমাগত সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। কেন সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে? কারণ হচ্ছে যতই সামনে আসি ফাইবারের সংখ্যা কমে যায় কিন্তু রোলারের গতি বেড়ে যায়, ফলে ফাইবারের মুভমেন্টও বেড়ে যেতে থাকে। এই জন্য আমরা সামনের দিকে যত আসবো তত সফটওয়্যার রোলার ব্যবহার করব। আসলে আ এম আমরা কেন পিছনে হার্ডার রোলার ব্যবহার করব? পিছনে কেন সফটওয়্যার রোলার ব্যবহার করলাম না? কারণ হচ্ছে হার্ডার রোলারের তো লংজিভিটি বেশি। পিছনে হার্ডার রোলার ব্যবহার করলেও সমস্যা নাই। গাইডেন্স কম হলেও সমস্যা নাই। কারণ ফাইবারের যেহেতু মুভমেন্ট কম সেহেতু পিছনের দিকে আমরা হার্ডার রোলার ব্যবহার করতে পারবো। যত সামনে আসবো ততই হচ্ছে সফটওয়্যার রোলার ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে আমাদের ড্রাফটিং জোনের রোলার হার্ডনেস এর সিলেকশন প্রসিডিউর। এই কথাগুলি যেই মেশিনেই ড্রাফটিং জোন আছে সেই মেশিনের ড্রাফটিং জোনের জন্যই ড্রফেম হতে পারে, কম্বার হতে পারে, রোভিং বা রিং, যত মেশিনে ড্রাফটিং জোন আছে প্রত্যেকটা মেশিনে ড্রাফটিং জোনের জন্য এই কথাগুলি সত্য। আচ্ছা, আমার বলা আপাতত এই বিষয়ে এতটুকুই। তোমাদের হচ্ছে কোনো প্রশ্ন থাকলে এখান থেকে করতে পারো। কোনো প্রশ্ন আছে? না স্যার। ও, আচ্ছা স্যার। এখানে এই ছবিটা দেখো, পরিচিত লাগে কিনা? এটা হচ্ছে একটা, এই যে রিং যেটা ছিল গোলাকার, এই রিং এর ক্রস সেকশন হচ্ছে এটা টি শেপের একটা রিং।
গোলাকার জিনিসটাকে যদি আমরা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ দেখার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের রিং। আর এই উপরের যে ছোট্ট ট্রাভেলারটা, হ্যাঁ, এই ট্রাভেলারটা হচ্ছে এটা হচ্ছে সেই ট্রাভেলার, আর এটা হচ্ছে আমাদের ইয়ার্ন। তার মানে ট্রাভেলারটা কিন্তু তার মানে ইয়ার্ন কিন্তু রিং এবং ট্রাভেলারের মাঝখানে কখনো কখনো একটু বেকায়দায় পড়ে যায়, একটু চাপের মধ্যে পড়ে যায়। তো এটা হচ্ছে আমাদের ট্রাভেলার করে। ট্রাভেলারের মধ্যে ইয়ার্ন পরাই কিভাবে, এই যে নিচে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে হচ্ছে ইয়ার্নটাকে পরিয়ে দেওয়া যায়। স্যার যখন ইয়ার্নটা চিপায় পড়ে তখন কি ইয়ার্ন ছিঁড়ে যাওয়ার কোনো আছে? হ্যাঁ, যদি হচ্ছে আমাদের স্পিড অনেক বেশি থাকে, তারপর হচ্ছে এই রিং ট্রাভেলারের এখানে যদি তোমার হচ্ছে স্পিড অনেক বেশি থাকে, তখন ইয়ার্নটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে সাধারণত হয় না। বরঞ্চ এখানে আমরা একটা সুবিধা পাই। সুবিধাটা কি সেটা আরেকদিন আমরা কথা বলবো। যদি এরকম হয় যে মাঝখানের জায়গা খুব কম কিন্তু ইয়ার্নটা অনেক মোটা, তখন ক্ষতিগ্রস্ত হবে ইয়ার্ন। এছাড়া খুব একটা হচ্ছে মানে এক্সাক্ট সাইজের যদি আমি ট্রাভেলার ব্যবহার করি তাহলে ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক আছে, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা কতটুকু পড়লাম? এখানে টপিক নাম্বার 5 পর্যন্ত, না 5 আমরা পড়ি নাই, 1 2 3 4 এবং হচ্ছে 6। এই 1 2 3 4 এবং হচ্ছে 6 এটা আমাদের পড়া হয়ে গেছে। আমরা হচ্ছে পরবর্তীতে চলে যাব টপিক নাম্বার 10 এ। 1 2 3 4 6 পড়া হলে আমরা চলে যাব টপিক নাম্বার 10 এ, ইয়ার্ন গাইডিং ডিভাইস। আচ্ছা, হ্যাঁ, ভিডিওটা আসছে। যারা টপ রোলার তখন দেখো নাই? টাইম নেই স্যার। হ্যাঁ, টাইম শেষ। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা আইডি লিখে চলে যাও প্রশ্ন না থাকলে। তোমরা কি সেকশন 1 আসছো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার চ্যাট ডিসেবল দেওয়া। আচ্ছা, চ্যাট বক্স তাহলে আমি ওপেন করে চ্যাট দিচ্ছি। বক্সটা ওপেন করে দিলে আমরা একটু চাই। আচ্ছা, ঠিক আছে। ঠিক স্যার আছে, চ্যাট ডিসেবল করা। জি এনেবল করে দিয়েছি।